সুসন্ধ্যা বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের কিছু কথা বলার জন্য লাইভ হচ্ছি। প্রথম কথা হলো, আমাদের দেশে যে শাসন চলছে, আমাদের সংবিধান থাকতেও আমাদের প্রতিনিধি শাসকেরা সেই সংবিধান অনুযায়ী কাজ করছে না। তার ফলে সঠিকভাবে দেশ উন্নয়ন হচ্ছে না। তাই যারা সচেতন মানুষ আছি বা আছেন, তাদের কাছে আমার নিবেদন, আবেদন যে আসুন আমরা সঠিক ভারতবর্ষ গড়ে তুলি। প্রথম কথা হলো, প্রতিটি মানুষ যদি উন্নয়নের ফল না পায়, তবে সে দেশের পূর্ণ উন্নয়ন সম্ভব নয়। আমাদের বিভিন্ন সম্পদের মধ্যে মানব সম্পদ হলো সবচেয়ে দামি সম্পদ, কিন্তু বর্তমানে আমাদের প্রতিনিধি শাসকেরা সেই মানব সম্পদকেই অবহেলা করে চলেছে। আজকে যদি আমাদের প্রতিটি শিশু সমানভাবে শিক্ষার সুযোগ পায়, তাহলে আমরা বর্তমানে যত দক্ষ কর্মী পাচ্ছি, তার থেকে আরো বেশি দক্ষ এবং জ্ঞানী কর্মী পাব। আমাদের বৈজ্ঞানিক, লেখক, সাহিত্যিক, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ক্ষেত্রে আমাদের সংখ্যা বেড়ে যাবে এবং সেই সংখ্যার ফলে তারা যে দেশের উন্নয়ন করবে, তারা যে দেশের সম্পদ বৃদ্ধি করবে, সেই সমস্ত সম্পদ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাই আজকে আমাদের ভাবতে হবে কিভাবে আমরা মানব সম্পদ সমৃদ্ধশালী করতে পারি, এবং সেটা করা, এবং সেটা করলে কত দিক থেকে যে আমাদের সুবিধা হবে তা আমরা অনেকেই ভাবতে পারছি না। প্রথম কথা হলো, আমরা যদি প্রতিটি শিশুকে সমান সুযোগ দিয়ে পড়াশোনা করাই, তাহলে সেই রেজাল্ট থেকে, সেই তাদের পরীক্ষার ফল থেকে আমরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কর্মী বা অফিসার নিয়োগ করতে পারি। সেখানে আমার মনে হয় শিক্ষা ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় শিক্ষক বেশি থাকা দরকার, এবং তারা সুযোগ্য হবে, এটাও দেশের উন্নয়নের জন্য, মানব সম্পদের উন্নয়নের জন্য সেটাও বাঞ্ছনীয়। তাই আমাদের এ গ্রেড ছাত্রছাত্রীকে আমরা শিক্ষকের ভূমিকায় রাখব। তারপরে আইএস, WBCS ক্যাডাররা থাকবে। তারপরে আমরা অর্ডিনারি কর্মচারী যারা, তাদের নিয়োগ করব, এবং লাস্টের দিকে আমরা লেবার
জাতীয় যারা তাদের। সুতরাং পরীক্ষার রেজাল্ট থেকে যদি আমরা 4টি ভাগে ভাগ করি তাহলে আর বিভিন্ন চাকরির জন্য ভিন্ন ভিন্ন পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। সেখানে আমাদের অনেক টাকা এবং সময় বাঁচবে। তাছাড়া গণতান্ত্রিক দেশে আমরা প্রতিটি মানুষের কথা যদি না ভাবি তাহলে আর সেটা গণতন্ত্র হল কি করে? তারপরে যেহেতু আমরা প্রতিটি শিশুকে, প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার চেষ্টা করব, সুতরাং আজকে 7-8-এ স্কুল ছুট হয়ে তারা 20-22 বছর বয়সে বিয়ে করে সন্তান তৈরিতে যতটা সময় পায়, শিক্ষা, সম্পূর্ণ শিক্ষা নিয়ে যদি তারা গার্হস্থ্য জীবনে ঢোকে তাহলে তাদের সময় এত কমে যাবে যে আমাদের আলাদা পরিকল্পনার কথা, আলাদা পরিবার পরিকল্পনার কথা ভাবতে হবে না। তাহলে কত দিক থেকে আমরা। তারপরে যেহেতু প্রতিটি নাগরিক দেশের মালিক, তাদের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য এটা সবাইয়ের জন্য দিতে হবে। মনে রাখতে হবে, ভারতের মতো সমৃদ্ধশালী দেশ শুধু বন্টন ব্যবস্থা সঠিক না হলে, সঠিক নয় বলে বহু মানুষ অনাহারে মরছে, অপুষ্টিতে ভুগছে, এমনকি মানুষের অভাব থাকা হেতু সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা না থাকার ফলে আজকে প্রতি 15 মিনিটে, সরকারি রেকর্ড হলো প্রতি 15 মিনিটে একটি করে মেয়ে ধর্ষিত হচ্ছে। যদি আমরা সুষ্ঠুভাবে সবার জন্য ভাবি, সবাইকে যদি সত্যিকারের মানুষ করে গড়ে তুলি, তাহলে এই সমস্ত সমস্যা আমাদের থাকবে না। এবং যেহেতু ভারতকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার, কিন্তু শাসকদের সঠিক ব্যবস্থা না করার মতো, সঠিক ব্যবস্থা করতে পারছে না, তাই আমরা বহু কর্মীকে কাজে লাগাতে পারছি না। অথচ সঠিক ব্যবস্থা করলে, সবাইকে শিক্ষিত করে তুললে, তাহলে আমাদের কর্মীরা, জ্ঞানীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ভারতেরও কাজের লোকের অভাব হবে না। এখন আমরা কি করছি, ধরুন একজন ইঞ্জিনিয়ারকে মাসে 2-3 লাখ টাকা দিয়ে চাকরি দিচ্ছি, আর তারই সমকক্ষ আরেকজন ইঞ্জিনিয়ার অর্ডিনারি কাজে 15-20 হাজার টাকা মাসে পাচ্ছে। তার ফলে কি হচ্ছে, 15-20 হাজার টাকা যে মাসে পাচ্ছে, সে দেশের কথা, সমাজের কথা ভাবার সময় পাচ্ছে না। আবার 2-3 লাখ টাকা যে মাসে পাচ্ছে, তাকেও সারাদিন এত ব্যস্ত থাকতে হচ্ছে, সেও সমাজের কথা ভাবার সময় পাচ্ছে না। বোঝা যাচ্ছে, প্রথম কথা হলো আমরা প্রতিটি শিশুকে সত্যিকারের সম্পদ করে গড়ে তুলছি না, যারা সম্পদ হচ্ছে তাদেরও সঠিক নিয়োগ আমরা দিচ্ছি না।
অর্থাৎ ইচ্ছাকৃতভাবে দেশকে পিছিয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। অনেকে বলেন, আর্থিক অবস্থা দেখিয়ে বলেন দেশ উন্নত হচ্ছে। এখানে 10% লোকের হাতে 90% সম্পদ, সেই দেশ কি উন্নত বলা যায়? সুতরাং অর্থের সমবন্টন দরকার। সমবন্টন বলতে এই বলতে চাইছি না যে একজন ইঞ্জিনিয়ার আর একজন লেবার সমান মাইনে পাবে, তা নয়। কিন্তু দুইজন ইঞ্জিনিয়ার সম মাইনে পাবে, এটা তো আমরা আশা করতে পারি। আর যেহেতু শিক্ষা হবে সবার জন্য, তাই সেখানেও আমরা দেখতে পাবো যে আজকে যারা সত্যিকারের শিক্ষা না থাকতেও কেষ্টবিষ্ট হয়ে বসে আছে, তারা আর সেই কেষ্টবিষ্ট হতে পারবে না। সঠিক মানুষ সঠিক জায়গায় নিযুক্ত হবে, তাতে দেশের উন্নয়ন হবে। আমরা কি করছি? আমাদের দেশের অবস্থা কুসংস্কারাচ্ছন্ন। ধর্ম নামক একটি বিষয় নিয়ে আমরা এত বেশি ভাবছি যে সেই ধর্ম বিজ্ঞানের সঙ্গে কোনো সামঞ্জস্য রাখে না। তার ফলে আমরা কুসংস্কারাচ্ছন্ন হই। এবং আমাদের অনেক নেতা মন্ত্রীও অনেক অবৈজ্ঞানিক কথা বলে বেড়ান। তাই আমাদের কাছে যে মেসেজটি আসে সেটি দেশের উন্নয়নের পক্ষে সঠিক নয়। তাই আমাদের বিজ্ঞান মনস্ক হতে হবে। তথাকথিত ঈশ্বর কেন্দ্রিক ধর্মগুলো মানুষকে বিজ্ঞান মনস্ক করে না। তাই যাতে আমরা বিজ্ঞান মনস্ক হই সেটা প্রফুল্লচন্দ্র রায় একদিন বলেছিলেন যে আমরা ছাত্রকে পড়ালাম সূর্যগ্রহণ কি জিনিস, চন্দ্রগ্রহণ কি জিনিস, পড়লো, পরীক্ষা দিয়ে পাশ করলো, কিন্তু সূর্যগ্রহণের দিনে আবার চান করতে চলে গেল, খাবার টাবারগুলো ফেলে দিল। কুসংস্কার। এই কুসংস্কার মুক্ত হয়ে আমাদের বিজ্ঞান মনস্ক বাস্তবে দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে। এবং আমাদের সংবিধান যেখানে বলছে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার, সেখানে আমরা সেই দিকে যদি চলি, সেইভাবে যদি বলি, তাহলে আমরা উন্নয়নের রাস্তা দেখতে পাব। সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রের যে অন্যতম উপাদান জাতি, নেশন, সেই নেশন তৈরি হতে হলে আমাদের প্রতিটি ভারতবাসীর সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের সম্পর্ক রাখতে হবে। এবং সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের যে ধরে রাখে সেই জিনিসটা হলো ভালোবাসা। কিন্তু আমাদের দেশে ধর্মীয় ব্যবস্থাটা এমন রয়েছে যে তার মধ্যে ভালোবাসা জন্মাতে পারে না।
কারণ ঈশ্বর কেন্দ্রিক ধর্মগুলো মানুষে মানুষে বিভেদন, মানুষে মানুষে বিভেদনে এবং কট্টরপন্থীদের হাতে তুলে দেয় মারণাস্ত্র। তাই মানুষে মানুষে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব আসে না। তাই আমাদের নূতন করে ভাবতে হবে, মনে রাখতে হবে ভারতবর্ষের যে সুনাম তা কিন্তু বর্তমানের এই তথাকথিত ঈশ্বর কেন্দ্রিক ধর্মগুলোর জন্য নয়। ভারতবর্ষের সুনাম বৌদ্ধ ধর্মের জন্য, বৌদ্ধ মতের জন্য, বৌদ্ধ দর্শনের জন্য। এখনো আমরা বহির্জগতে যতটা সুনাম পাই, যতটা আদর পাই, সেটা কিন্তু বৌদ্ধ মতের জন্য। অনেকে বলেন স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের জয়গান গেয়েছে, কিন্তু আমরা যদি তার বক্তব্যগুলো শুনি তাহলে দেখতে পাবো উনি গৌতম বুদ্ধের কথা বলেছেন, গৌতম বুদ্ধের মত প্রচার করেছেন এবং যেটুকু যা উনি সেখানে হাততালি পেয়েছিলেন তা কিন্তু গৌতম বুদ্ধের কথা বলে, অন্য কোন তথাকথিত হিন্দু ধর্মের কথা বলে নয়। তাই আমাদের বুঝতে হবে বিবেকানন্দ সেখানে কোন ধর্মের প্রতিনিধি ছিল? ব্রাহ্মণ্য ধর্মের প্রতিনিধি, কিন্তু বলেছিলেন বুদ্ধ ধর্মের কথা। অবশ্য বিবেকানন্দ প্রথম জীবনে বলতেন আমি বুদ্ধের দাসানুদাস, কিন্তু আমরা দেখেছি আমেরিকা বা ইউরোপে উনি যে সমস্ত বক্তব্য রেখেছেন সেই সমস্ত বক্তব্যে বৌদ্ধ মতের কথাই বলেছেন। তাই বলা যায় উনি আমেরিকার থেকে যে অর্থ সংগ্রহ করেছিলেন বক্তৃতা দিয়ে তা গৌতম বুদ্ধের কথা বলি, বুদ্ধ মতের কথা বলি। কিন্তু আশ্চর্যের বিষয় বিবেকানন্দ এখানে এসে যে মঠটি তৈরি করলেন বেলুড় মঠ, সেই বেলুড় মঠ কিন্তু বৌদ্ধ ধর্মের কথা বলছে না, তারা নিজেদের হিন্দু বলছে। অবশ্য তারা হিন্দু বলতে চায় না। আমরা জানি যে বেলুড় মঠের মহারাজেরা তারা কিন্তু তাদের মতকে ভিন্ন ধর্ম বলে প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু আমাদের শাসক গোষ্ঠীর কাছে সেই স্বীকৃতি পাননি। এবং এখনো আমরা জানি বেলুড় মঠ হিন্দু মঠ, অথচ ওটা বৌদ্ধ মঠ হওয়া উচিত ছিল। কারণ আমেরিকায় বা ইউরোপে যে অর্থ উনি সংগ্রহ করেছেন সেটা কিন্তু বৌদ্ধ মতের কথা বলে, বৌদ্ধ দর্শনের কথা বলে, গৌতম বুদ্ধের কথা বলে। অবশ্য এখানে মনুবাদীদের একটি চালাকি আছে। মনুবাদীরা বলছে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের শাখা, বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের শাখা। বৌদ্ধ মত বা বৌদ্ধ ধর্ম শরণাতীত কাল থেকে চলে আসছে, আর ব্রাহ্মণ্য ধর্মের জন্ম অষ্টম শতাব্দীতে এবং তার নূতন নাম হিন্দু। সেই হিন্দু নাম পেয়েছে মুসলমান শাসকদের দ্বারা। তাই
বৌদ্ধ ধর্ম কি করে হিন্দু ধর্মের শাখা হয়, এটা বুঝতে। এবং এখানেই আমি যে বারে বারে বলি যে ওরা ইতিহাস বিকৃত করেছে, সেটা এই সমস্ত ঘটনার থেকেই প্রমাণিত হয়। দীনেশচন্দ্র সেন তাই বলেছেন যে হিন্দুরা বৌদ্ধ ধর্ম শুধু নষ্ট করেনি, এই বৌদ্ধের সমস্ত কিছুর উপরে নিজস্ব স্থাপ মেরে নিজস্ব করে দিয়েছে। সেটা কি করে সম্ভব হয়েছে? ইতিহাস বিকৃত করে। তাই আমাদের সত্য ইতিহাসের সন্ধান করতে হবে। প্রথমে মনে রাখতে হবে, আমরা যদি সত্য ইতিহাসের সন্ধান না পাই, তাহলে ভারতীয় সভ্যতার সব কিছু আমরা বুঝতে পারবো না, এবং শত্রু মিত্র তাও আমরা বুঝতে পারবো না। শত্রু মিত্র বললে দেশের শত্রু, দেশের মিত্র, যারা চায় সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ন্যায় বিচারের দেশ গড়ে তুলতে, তারা মিত্র। আর যারা বিপদপন্থী মতের চাষ করছে, তারা হলো দেশের শত্রু। তারা সব মানুষকে সমান মর্যাদা দিচ্ছে না। আমরা আমাদের পূর্বজনের লড়াইয়ে ওয়ান ম্যান ওয়ান ভোট, তার মানে রাজনৈতিক অধিকারে সমান হয়েছি, কিন্তু সামাজিক জীবনে আমরা সমান হতে পারিনি। আজকেও জাতপাত আমাদের ভারতের সর্বনাশ করে চলেছে, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে। তাই এই জাতপাত সম্মিলিত মত গণতন্ত্র বিরোধী। সুতরাং সেই মতকে আমাদের বর্জন করতে হবে। জাতপাতের বিলুপ্তি ছাড়া ভারতের যথার্থ কল্যাণ হওয়া সম্ভব নয়। মানুষে মানুষে সাম্য না এলে, ভ্রাতৃত্ব না এলে, মৈত্রী না এলে ভালোবাসা আসবে না, আর ভালোবাসা না এলে জাতি গঠন হবে না। যখন ভারতবাসীরা বলবে আমরা ভারতবাসী ভাই ভাই, তখনই জাতি গঠন হবে, তখনই দেশ সত্যিকার উন্নতির দিকে। সংখ্যাগরিষ্ঠকে পিছিয়ে রেখে অল্প কয়েকজনের যে অগ্রগমন, সেটাকে কখনই দেশের পক্ষে কল্যাণের কথা হতে পারে না। এই বন্ধুগণ, আসুন আমরা সংবিধানের প্রতিশ্রুতি সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সবাই এগিয়ে আসি। সচেতন ভারতবাসীর কাছে বিশেষ করে আমার আবেদন, আমরা যেন এই চেষ্টাটা করি। ধর্ম বাবা ছেলে তার রুচি অনুযায়ী ভিন্ন ভিন্ন ধর্ম গ্রহণ করতে পারে, কিন্তু দেশ উন্নয়নের ব্যাপারে তাদের এক হতে হবে। প্রতিটি ভারতবাসীকে এক সুরে বলতে হবে, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। হতে পারে সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমি ভারতবাসী, সেও ভারতবাসী, সে আমার ভাই। এই মত যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের দেশনায়কেরা ভিন্ন ভিন্ন তথাকথিত
ঈশ্বর কেন্দ্রিক ধর্মগুলোর যতদিন পর্যন্ত চাষ করতে থাকবে ততদিন পর্যন্ত দেশে শান্তি আসবে না, দেশের যথার্থ উন্নয়ন হবে না। এই বন্ধুগণ, আমাদের এক ভদ্রলোক বলছেন যে গীতায় বলছে চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণকর্ম বিভাজেষ। কথাটা চমৎকার। গুণকর্মের বিভাগ হেতু চতুর্বর্ণ সৃষ্টি করা হয়েছে, কিন্তু সেখানে জন্মসূত্রের কোনো কথা নয়। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা তো জন্মসূত্রে, গুণকর্মের বিভাগ নয়। তাই আমরা দেখি রাষ্ট্রপতিরা তাদের কি সর্বোচ্চ গুণ আছে বলে আমরা ধরে নেব না? তাই সর্বোচ্চ গুণের অধিকারীও মন্দির প্রবেশ করার অধিকারী নয়। তাহলে গীতার ওই বাণী কোথায় গেল? শুধু আওড়ালেই তো হবে না, সেটা বাস্তবেই তো করতে হবে। তাই আমাদের ওয়ান ম্যান ওয়ান ভ্যালুতে আসতে হবে, তাহলে ওই গীতার ওই কথার দাম দেবে, নাহলে কি আছে? আর গীতা, মহাভারত এগুলো কি ধর্মগ্রন্থ? রামায়ণে আমরা পড়েছি পরশুরাম 21 বার নিক্ষত্রিয় করেছে ধরা, আর তার কিভাবে করেছে, এমনকি পেটের বাচ্চাটিকেও মেরে ফেলেছে। এতই নিষ্ঠুর পরশুরাম, সে নাকি আবার অবতার। আবার মহাভারত, গীতা মহাভারতে কি দেখলাম? অর্জুন মারো, তুমি ক্ষত্রিয়, মারাই তোমার বৃত্তি। সেখানে আত্মীয় স্বজন দেখার দরকার নাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখার দরকার নাই। এবং সেই সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেষ করে দিয়ে সারা ভারতকে নিক্ষত্রিয় করে দিয়ে, সারা ভারতকে, কারণ কুরু পাণ্ডবেরা তো শেষ হয়েছেই, এমনকি তাদের মন্ত্রণাতা কৃষ্ণের বংশ, যদুবংশ শেষ হয়েছে। এবং কৃষ্ণের অবস্থা কি শেষ পর্যন্ত? মনের দুঃখে একটি গাছে গিয়ে বসছিল, ডাল থেকে তার পায়ে নাকি কি রঙিন টঙিন ছিল, তা দেখে এক বেদ করেছে কি, সে তীর মেরেছে, তাতে কৃষ্ণ কাত, অবতার কাত, একটি বেদে। তারপরে যদু পুরুষেরা তো শেষ, মেয়েদের নিয়ে কৃষ্ণ আসছিল, ডাকাতেরা কেড়ে নিয়ে গেছে। কৃষ্ণের গান্ডীবার তখন কাজ করছে, এই অর্জুনের গান্ডীবার তখন কাজ করছে। হ্যাঁ, তাহলে সেই পুরা ক্ষত্রিয় বংশ এখানে যে ছিল, তারা এসে কুরুক্ষেত্রে মরেছে, রামায়ণে বলেছিল পরশুরাম আকাই করেছে, এখানে সবাই মিলে সবাইকে ধ্বংস করে নিক্ষত্রিয় করে দিয়েছে ভারতবর্ষ। এই নাকি ধর্মের কথা? এটাই আমরা ধর্ম বলে মানছি। তাহলে এই যদি ধর্ম শিক্ষা হয়, সে দেশের কি অবস্থা হতে পারে? তাই আমরা এগুলো যে ধর্মগ্রন্থ নয়, এগুলো যে কাব্য, সেটা আমরা বুঝতে পারি। কবি তার মনের মধ্যে মনের মাধুরী দিয়ে রচনা করে, আবেগে অতিরঞ্জিত হয়, এবং সেই অতিরঞ্জিতকেই আমরা যদি বাস্তব মনে করি, তাহলে
যে সর্বনাশ হতে পারে, সেই সর্বনাশ কিন্তু আমাদের ভারতবর্ষ হয়ে চলেছে। তাই আজকে আমাদের বাস্তবে দাঁড়াতে হবে। পৃথিবীকে সুজলা সুফলা করতে হলে, সত্যিকারের উন্নয়ন করতে হলে, পৃথিবীর প্রতিটি শিশুকে সমানভাবে শিক্ষা দিতে হবে। রাষ্ট্রনায়কদের এই মানসিক অবস্থা আনতে হবে যে প্রতিটি শিশু আমার নিজের সন্তান। এটা যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত ভারতের উন্নয়ন সম্ভব নয়। আজকে কি হচ্ছে, যেখানে সচেতন মানুষের দাবি যুদ্ধ নয়, শান্তি চায়, সেখানে কি হচ্ছে, যুদ্ধ চলছে, চারিদিকে যুদ্ধ চলছে। যতদিন পর্যন্ত সংকীর্ণতা না থাকবে, যতদিন পর্যন্ত বিদ্বেষ বিভেদ থাকবে, ততদিন পর্যন্ত যুদ্ধ থাকবে। তাই আমি একবার বলেছিলাম যে ইউএনও কিছু করতে পারবে না, ইউএনএ যুদ্ধ কমাতে চায়, আর আমাদের চাই যুদ্ধ একেবারেই থাকবে না, সেই জন্য চাই বিশ্ব রাষ্ট্র। আজকে যদি এক একটি মহাদেশ এক একটি দেশে পরিণত করা যায়, আর সারা পৃথিবী যদি সেই দেশগুলোকে একই চিন্তা ভাবনায় আসে, তাহলে পৃথিবীর ফল জল শস্য কোথায় কতটা কি লাগবে সেটা নির্ণীত হতে পারে, এবং কোনখানে কতটা গেলে পৃথিবীর উন্নয়ন ভালো হবে সেটাও হিসাব করা যাবে। সেটা যদি করতে কোনো দেশের কোনো লোক যদি অশিক্ষিত না থাকে, কোনো লোক যদি অনাহারে না থাকে, তাহলে পৃথিবীর ক্ষয় কোনো কালেই হবে না। কিন্তু আজকে যুদ্ধ উন্মত্ত আমাদের দেশনায়কেরা যে অস্ত্র, যুদ্ধাস্ত্র তৈরি করতে গিয়ে কোটি 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 টাকা খরচ করছে, সেই টাকা যদি মানব উন্নয়নে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু আমাদের কোনো দুঃখ থাকার কথা নয়। কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি না, সেই দিকে ভাবছি না। তাই সেই চিন্তা ভাবনা আমার উত্তর পুরুষের, উত্তর জনের কাছে রেখে গিয়ে আমরা পৃথিবীর থেকে বিদায় নেব। কোনো না কোনো দিন যেন ইউএনের পরিবর্তে বিশ্ব রাষ্ট্র গঠিত হয়। যেন সেই কবির কথা, একই পৃথিবীর শস্যে পালিত রবি শশী মুদের সাথে। আমরা একই সূর্যের আলো পাচ্ছি, একই চাঁদের জ্যোৎস্না পাচ্ছি, আমরা একই পৃথিবীর তৈরি খাবার খেয়ে পাচ্ছি, এবং একই পৃথিবীর জন্ম নিচ্ছি, একই পৃথিবী থাকছি। সুতরাং কবির সেই আকাঙ্ক্ষা যদি পূরণ করা যায়, তাহলে পৃথিবীতে কোনো দুঃখ থাকবে না। আমাদের বুদ্ধির দোষে আমরা নির্বোধ, তাই আজকে পৃথিবীর এই দৈন্য দশা। আমরা মানুষ হয়ে মানুষ মারছি, মানুষ হয়ে মানুষ বাঁচছি, তাতে আমার বেদনা অনুভব করছি না। আর যে অর্থে আমরা মানব সমাজকে পুষ্ট করতে পারি, সেই অর্থেই আমরা যুদ্ধাস্ত্র তৈরি করে মানুষ মারছি। এর থেকে আহাম্মুকি আর কি হতে পারে? তাই বন্ধুগণ, ভাবুন, পৃথিবীর মানুষকে সচেতন করুন। আমরা
একই পৃথিবীর শস্যে পালিত, একই রবি শশী মোদের সাথে। তাই বসুন্ধরা যদি আমার মা হয়, তাহলে বসুন্ধরার মানব মানবীরা আমার ভাই বোন নয় কেন? তাই আজকে ইউএনও ব্যর্থ। আমাদের প্রয়োজন বিশ্ব রাষ্ট্র, যাতে কোথায় অভাব আছে, কোথায় উদ্বৃত্ত আছে, সেগুলো আমরা জানতে পারি এবং সুষ্ঠুভাবে তার উত্তরণ করি। আমরা মানব সমাজকে সত্যিকার মানব সমাজে উন্নত করতে পারি, সেই চেষ্টা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সবাই চেষ্টা করুন এই মেসেজটা। আমাদের বর্তমান সব গড়বড় হয়ে গেছে তথাকথিত ধর্মের উস্কানিতে, কুসংস্কারাচ্ছন্ন সারা পৃথিবী। তাই আজকে সবাইকে বিজ্ঞান মনস্ক হতে হবে, মানব কল্যাণে ভাবতে হবে এবং সেই মানব কল্যাণ তখনই ভাবা সম্ভব যদি আমরা সত্যিকারের শিক্ষিত হতে পারি। অর্থ করি বিদ্যা নয়, সত্যিকারের জ্ঞান। বৌদ্ধমতেই রয়েছে। বৌদ্ধমত মানুষকে মানুষ হতে বলেছে জ্ঞানেই শক্তি এবং জ্ঞানেই মুক্তি। বৌদ্ধমত কিন্তু অন্য কোনো নির্বাণের কথা বলেনি। সর্বোচ্চ জ্ঞানী একমাত্র নির্বাণ লাভ করে। তাই আমাদের প্রতিটি সচেতন মানুষের প্রতিজ্ঞা হতে হবে যে নিজে সচেতন হব এবং আমার প্রতিটি ভাই বোনকে, দেশবাসী ভাই বোনকে উন্নত করব, সত্যিকারের জ্ঞান আহরণের সাহায্য করব। অর্থ করি বিদ্যা নয়, সত্যিকারের জ্ঞান। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার কথাগুলো যদি ভালো মনে হয় তাহলে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল সুরেশ্বর সরকার লাইভ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি বোধহয় ইউটিউবে কিছু সুবিধা পাবো। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটি সুরেশ্বর সরকার লাইভ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি মনে করেন এটা বর্তমানে না হলেও ভবিষ্যতের মেসেজ হিসেবে আমাদের উত্তরজনের জন্য রেখে যাওয়া যায়, তাহলে এটা শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন।